ইরান যুদ্ধ ইস্যুতে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুল আলম। ডক্টর ফরিদুল আলম, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি যে লেবাননে ইসরায়েলি হামলার জবাব দিতে প্রস্তুতি নিচ্ছে ইরান, তো কি ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে দেশটি, এবং সরাসরি হামলা নাকি প্রক্সি গ্রুপ ব্যবহার করবে? আপনাকে ধন্যবাদ। যে যুদ্ধ বিরতিটি হলো, সেই যুদ্ধ বিরতি নিয়ে সবার মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে অন্তত 2 সপ্তাহ পর্যন্ত যুদ্ধটি চলবে না এবং এই সময়ের মধ্যে একটি স্থায়ী যে যুদ্ধ বন্ধ, সেই বিষয়টি হয়তো আলোচনায় আসবে। কিন্তু আমরা যেটি দেখলাম, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তিনি কিন্তু একটি ঘোষণায় বলেছিলেন যে এই যুদ্ধবিরতির মধ্যে লেবানন অন্তর্ভুক্ত থাকবে। পরবর্তী সময়ে যুদ্ধ বিরতির পরদিনই ইসরায়েলের পক্ষ থেকে জানানো হলো যে লেবানন এর অন্তর্ভুক্ত থাকবে না। এখন আমরা যেটি দেখলাম যে ঠিক একটি বিরতি হলো, তার পরদিনই লেবাননের উপরে শত শত হামলা চালানো হলো এবং হামলা চালানোর পরে শতাধিক মানুষ সেখানে নিহত হলেন। এবং আজকের খবর হচ্ছে হিজবুল্লাহ প্রধানের ভাতিজাও ইসরায়েলের হামলায় নিহত হয়েছে। এবং বেঞ্জামিন নেতানিয়াহু যেটি বলছেন যে তারা এই হামলাটি চলমান রাখবে, এই হামলাটি চলতে থাকবে। এখন ইরান যেটি বলেছে যে যুদ্ধবিরতির ভেতরে যদি লেবাননকে অন্তর্ভুক্ত রাখা না হয় এবং যদি ইসরায়েল লেবাননের উপর হামলা করে, নীতিগতভাবে ইরানের পক্ষে এটি মানা সম্ভব নয়। এবং গতকালকে আমরা যেটি দেখেছি, হরমুজ প্রণালী খুলে দেওয়ার পরে কয়েকটি তেলের কন্টেনারবাহী জাহাজ চলাচল করলেও কিন্তু তেলের কন্টেনারবাহী জাহাজ চলাচলের উপর পরবর্তী সময় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা আরোপ ইরানের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এবং সবকিছু মিলে যে যুদ্ধবিরতিটি আমরা দেখছি, ইসরায়েলের এক ধরনের এই যে আহ, যে ইসরায়েলের প্রভোকেশনকে এই যুদ্ধবিরতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এবং ইরানের দিক থেকে ওই যে কথাটি বললাম, নীতিগত বিষয়, কারণ হিজবুল্লাহ হচ্ছে ইরানের একটি প্রক্সি গ্রুপ, থেকে হামাস আছে, হুতি আছে। সুতরাং আপনার প্রশ্নের উত্তরে যেটি বলা যায় যে ইরান কি ধরনের ব্যবস্থা নিতে পারে, ইরান অবভিয়াসলি যে ব্যবস্থাগুলো নিতে পারে ইসরায়েলের বিরুদ্ধে। এতদিন পর্যন্ত ইরান যেভাবে হামলা পরিচালনা করে আসছিল, ইসরায়েলের জন্য সবচেয়ে আতঙ্ক ইরানের মিসাইল, সেই মিসাইল নিক্ষেপের মতো একটি ব্যাপার থাকতে পারে, ড্রোনের মতো বিষয় থাকতে পারে। অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে বিষয়টি ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যুদ্ধবিরতি হয়েছে, সেই যুদ্ধবিরতির আওতায় হয়তো মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো আছে সেগুলো মুক্ত থাকবে বা অপরাপর দেশগুলোতে হামলা পরিচালনা করা হবে না। কিন্তু কার্যত আমরা যেটি দেখতে পাচ্ছি, ইরানের সাথে কিন্তু ইসরায়েলের যে যুদ্ধের বিষয়টি, সেটির কোনো মীমাংসা হয়নি। এটি কিন্তু বহাল রয়ে গেল এবং এটিকে মীমাংসা করতে হলে আরো চাপ প্রয়োগ করা দরকার আছে। এবং এটিকে যদি হিজবুল্লাহ ইস্যুতে যদি এটিকে আহ ইসরায়েল যদি এই জায়গাটিতে অনড় থাকে, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি কার্যত পরাজিত হয়েছেন ভেবে এখন লেবাননের উপরে হামলা করে অন্তত তিনি তার দেশের ভিতর তার বিরুদ্ধে যে ব্যাপক একটি জনমত গড়ে উঠেছে, তার যে পলিটিক্যাল অপোজিশন যারা আছে তারা তাকে সাংঘাতিক কঠোর ভাষায় নিন্দা করছে এবং সমালোচনা করছে, সেগুলোর জবাব দেওয়ার জন্য তিনি অন্তত হিজবুল্লাহর বিরুদ্ধে একটি বিজয় অর্জন করার চেষ্টা করছেন। যে চেষ্টার মধ্য দিয়ে তিনি অন্তত এটুকু বোঝানোর চেষ্টা করছেন যে তিনি কিছুটা হলে এই বিজয়টি পেয়েছেন। সুতরাং আমরা যেটি দেখছি যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটি যে ধারায় বিরাজমান ছিল, জি, সেই রকম যেমনটি আপনি সেই বলছিলেন, আপনার বিশ্লেষণ ধরেই যদি আগাই, তবে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি অথবা ইসরায়েলের পক্ষে হয়ে যুদ্ধ দুইয়ের মধ্যে একটিকে বেছে নিতে বলছে ইরান। তো এই বার্তাকে আপনি কতটা বাস্তবসম্মত কূটনৈতিক চাপ হিসেবে দেখছেন? যুক্তরাষ্ট্র এখন বেশ কিছু ঝামেলায় পড়ে গেছে এই কারণে যে আজকে যে যুদ্ধটি হলো, 40 দিন পর্যন্ত যে যুদ্ধটি হলো, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রশিক্ষিত এবং শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে ইরান যেভাবে একা লড়ে গেল, এবং একটি পর্যায়ে যুক্তরাষ্ট্র যেভাবে চিন্তা করলো যে এই যুদ্ধটিতে খুব দ্রুত বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই, বরং যুক্তরাষ্ট্র আর্থিকভাবে, সামরিকভাবে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিকভাবে ডোনাল্ড ট্রাম্পের ভাবমূর্তি ব্যাপকভাবে যখন ক্ষতিগ্রস্ত হচ্ছিল, সেরকম একটি জায়গা থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়েই একটি যুদ্ধবিরতি দিকে গেলেন। এবং যুদ্ধবিরতি যাওয়ার পেছনে যতটুকু না ইরানের আগ্রহ ছিল, তার থেকে অনেক বেশি আগ্রহ ছিল ডোনাল্ড ট্রাম্পের। এবং সেই আগ্রহের প্রেক্ষিতেই কিন্তু এই যুদ্ধবিরতিটি কিন্তু পাকিস্তানের মধ্যস্থতায় সম্পাদিত হলো। এখন আমরা দেখলাম যে এই যে যুদ্ধটি 40 দিন পর্যন্ত চললো, তার আগে গত বছর 12 দিনের একটি যুদ্ধ হলো। এই যুদ্ধের পেছনে কিন্তু ইসরায়েলের প্রভোকেশনটি সবচেয়ে বড় কাজ করেছে। এখন এই যে বিষয়টি দেখলাম যে এখন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যে বিরতিটি হয়েছে, ইসরায়েলের মধ্যে রয়েছে, কিন্তু ইসরায়েল লেবানন ইস্যুতে যখন এই জায়গা থেকে ছাড় দিচ্ছে না, সেই দিকটায় এখন ইসরায়েল চাইছে যে ইসরায়েলের কোনো ইনভলভমেন্ট মানেই হচ্ছে যুক্তরাষ্ট্র এক ধরনের মরাল কমিটমেন্ট। এখন এই জায়গা থেকে যদি নেতানিয়াহু মনে করে থাকেন যে
লেবানন ইস্যুতে ইসরায়েল আগের মতোই থাকবে এবং সেইখানে যুক্তরাষ্ট্র তাকে সহায়তা করে যাবে, এটি যুক্তরাষ্ট্রের জন্য এই মুহূর্তে এইরকম একটি সিদ্ধান্তে আসা একটু কঠিন একটি বিষয় হবে। আপনার প্রশ্নের উত্তরে তাই এমনটাই বলা যায় যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কিন্তু এখন যা চাইবেন তা তেমনটা করতে পারবেন না। আজ থেকে কিছুদিন আগে তিনি তার একক ক্ষমতা যেভাবে তিনি চর্চা করতে পারতেন বা পেরেছিলেন, বর্তমান সময়ে এসে কিন্তু তিনি আভ্যন্তরীণভাবে অনেকটা কোণঠাসা অবস্থায় আছেন। এবং আপনি নিজেও জানেন যে কয়েকদিন সাম্প্রতিক সময়ে কানেকটিকাটের একজন আইন প্রণেতা ট্রাম্পের বিরুদ্ধে কিন্তু অভিশংসন প্রস্তাব দাখিল করেছে। ট্রাম্পের পদত্যাগের দাবি জোরালো হচ্ছে। ট্রাম্প বিরোধী অবস্থান ডেমোক্রেট শুধু নয়, রিপাবলিকানদের ভেতরেও কিন্তু এরকম একটি বিষয় কিন্তু দানা বেঁধে উঠছে। যুক্তরাষ্ট্রের আইনসভায় এই ধরনের যুদ্ধের ব্যাপারে অনুমোদন না নেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। সুতরাং যুক্তরাষ্ট্রের অবস্থান এখন যেটি হবে, এখন সহসাই যুক্তরাষ্ট্রের পক্ষে ইসরায়েলের যে কোনো পদক্ষেপকে সমর্থন করে সেখানে সহায়তা করাকে করতে পারে। ও আচ্ছা, তাহলে এখন যেহেতু এদিকে যুদ্ধবিরতির চুক্তি না মানলে ইরানে আরো বড় ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়েছে ট্রাম্প, তো আপনি কি মনে করছেন সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কি আদৌ নিরপেক্ষ অবস্থান নিতে পারবে নাকি ঐতিহাসিকভাবে ইসরায়েলের পক্ষেই থাকবে? ট্রাম্পের এই ধরনের হুমকিগুলো এখন খুব হাসির বিষয় হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প বরাবরই খালি হুমকি ধামকি করেন, এমন সব হামকি ধামকি তিনি সবসময় দিয়ে থাকেন যে হামকি ধামকি গুলোর মধ্যে কোনো 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 ধরনের কি বলে রাজনৈতিক বা শালীনতার কোনো বিষয় এখানে থাকে না। তিনি সাম্প্রতিক সময় যে কথা বলেছেন, একটি আস্ত সভ্যতাকে তিনি ধ্বংস করে দেবেন, ইরানকে তিনি প্রস্তর যুগে নিয়ে যাবেন, ইত্যাদি ইত্যাদি কতগুলো বিষয় তিনি নিয়ে এসেছেন। এবং এই হুমকি উনি তিনি যেটি বলেছেন তার সর্বশেষ হুমকির কারণে ইরান বাধ্য হয়েছে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য। বাস্তব অবস্থা হচ্ছে যে তিনি নিজেই যে যুদ্ধবিরতিটি চাচ্ছিলেন সেটি তার মধ্যপ্রাচ্যের অপরাপর যারা শরীর হয়েছে, তুরস্ক মিশরের মতো দেশগুলো যখন ফেল করেছে ইরানের প্রতিবেশী একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানের মাধ্যমে তিনি এটিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন তার সেই কথিত আলটিমেটামের 90 মিনিট আগে। এটির মধ্য দিয়ে তিনি রাজনৈতিকভাবে এক ধরনের বিজয় অর্জন করার চেষ্টা করেছেন। তিনি এটি বলার চেষ্টা করছেন ইরান ভয় পেয়ে এই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। ইরান কখনোই এরকমটি করেনি, বরং এই কাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে করেছে। আদতে মার্কিন যুক্তরাষ্ট্র বরাবরই চেয়েছে ইসরায়েলকে এখানে যুদ্ধে ব্যস্ত রাখার জন্য, এবং তিনি চেয়েছিলেন ইসরায়েলের মাধ্যমে ইরানের সভ্যতাকে ধ্বংস করে ইরানকে পরাজিত করে সেরকমটি। এবং তিনি দেখেন নেতানিয়াহুর যে কোনো কার্যকলাপকে কিন্তু তিনি বরাবরই সমর্থন দিয়ে আসছে। এখানে আরেকটি বিষয় এখানে প্রশ্ন আসতে পারে যে কেন এই ধরনের একটি যুদ্ধে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র ঝাঁপিয়ে পড়লো। এটি এখন নতুন ভাবে চর্চা হচ্ছে, ব্যাপকভাবে চর্চা হচ্ছে যে আভ্যন্তরীণভাবে নেতানিয়াহু ভীষণ চাপের মধ্যে আছেন। তিনি মামলা মোকাবেলা করছেন, দুর্নীতি আর অর্থ স্বজনপ্রীতি সহ অনেক ধরনের মামলা আছে। ট্রাম্পের বিরুদ্ধে অ্যাপিস্টেন্ট ফাইলের মতো হ্যাঁ, না, মামলা রয়েছে। অনেক ধরনের মামলা রয়েছে। আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম, পাকিস্তানের হতে যাওয়া এই বৈঠকে কি যুদ্ধ থেকে নেওয়া অভিজ্ঞতা কোনো কার্যকর প্রভাব ফেলতে পারে কিনা? কার্যকর প্রভাবের বিষয়টি নির্ভর করছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তো চাই যে এই যুদ্ধ বিরতিতে বহাল থাকুক, যদিও মার্কিন যুক্তরাষ্ট্র মন থেকে সেটি চায় না, কেন তারা যেমনটা ইরানের ক্ষেত্রে করতে চেয়েছিল তারা সেই উদ্দেশ্য সাধনে তারা ব্যর্থ হয়েছে। কিন্তু এখন বিষয়টি নির্ভর করছে ইসরায়েলের উপরে। ইসরায়েল একটা অদম্য হয়ে গেছে। এই জায়গাতে ইসরায়েলকে দমন করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কি ভূমিকা পালন করতে হবে সেটি তাকেই নির্ধারণ করতে হবে। কারণ ইসরায়েল যদি লেবাননের বিষয় যদি অনড় থাকে, তাহলে এই ক্ষেত্রে ইরানের পক্ষে এই যুদ্ধ কিন্তু আর বিরত রইল না, এই যুদ্ধটা কিন্তু বহালই রয়ে গেল, এবং হরমুজ প্রণালী ইস্যু নিয়ে কিন্তু এক ধরনের কিন্তু অনিশ্চয়তা থেকেই গেল। সুতরাং যে বৈঠকটি হতে যাচ্ছে পাকিস্তানে, সেখানে মার্কিন প্রতিনিধিত্ব করবেন জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষ থেকে ইরানের পার্লামেন্টের স্পিকার। তো এখানে দুই পক্ষের এখানে আন্তরিকতা রয়েছে, তারা হয়তো একটা যুদ্ধবিরতিতে যাবেন। আবার ট্রাম্প আজকে নতুন যে হুমকি দিয়েছেন, এই হুমকি আরেকটি অনিশ্চয়তা সৃষ্টি করতে পারে। তিনি যেটি বলেছেন যে তারা যেমন ভাবে চার, অর্থাৎ ইরানকে কখনোই পরমাণু শক্তিধর হতে দেওয়া যাবে না এবং হতে চাইবে না ইরান, সেটা তাদের মেনে নিতে হবে। ইরানের যে এনরিচ ইউরেনিয়াম যেগুলো রয়েছে সেগুলো সারেন্ডার করতে হবে, যুক্তরাষ্ট্রের কাছে জমা দিতে হবে, এবং ইরানের হরমুজ প্রণালী খোলা রাখতে হবে, ইরানকে কখনোই মাথা চাড়া দিয়ে হবে, ইত্যাদি ইত্যাদি কতগুলো বিষয় যেভাবে রয়েছে ইরানের পক্ষ থেকে এই বিষয়গুলো মেনে নেওয়ার কোনো কারণ নেই। জি, সুতরাং আপনি যেমনটি বলছিলেন মেনে নেওয়ার কোনো কারণ নেই। ডক্টর ফরিদুল আলম, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।